ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েই বুক জ্বালা, অতঃপর মৃত্যু হয় ভাওয়াল রাজার। মেজকুমার রমেন্দ্র নারায়ণ 1902 সালে বিয়ে করেন অপূর্ব সুন্দরী বিভাবতীকে। যদিও বিয়ের পর থেকেই ভাওয়াল রাজবাড়িতে রানী হিসেবে তিনি বিলাসবহুল জীবনযাপন করছিলেন, তবুও বিভাবতী তেমন সুখী ছিলেন না। মেজকুমারের উল্লেখযোগ্য কোনো গুণাবলীই ছিল না। তিনি শিকারে যেতেন, টমটম হাঁকাতেন। চেহারা রাজাদের মতো হলে কি হবে, চলাচল, চালচলন, পোশাক আশাক তাকে রাজপরিবারের সদস্য বলে মনে হতো না। অন্য দুই কুমারের মতো বেহায়াপনার সঙ্গে বাড়তি যা বলার ছিল তা হলো মেজকুমার কুৎসিত ব্যাধিতে আক্রান্ত ছিলেন। এমনিতে রমেন্দ্র নারায়ণ মানুষ খারাপ ছিলেন না, প্রজাবৎসল্যও ছিলেন, তবে দুটো বাজে স্বভাব ছিল তার, পানের নেশা আর নারীর নেশা। শিকারের ভীষণ শখ ছিল তার। বিভাবতীর মতো অনিন্দ সুন্দরীও তাকে মদ আর নারী সঙ্গ থেকে দূরে রাখতে পারেনি। যা হবার তাই হলো একটা সময়ে। সিফিলিসে আক্রান্ত হলেন রমেন্দ্র নারায়ণ। স্ত্রীর সঙ্গে দূরত্ব আগে থেকেই ছিল তার। শোনা যায় বিভাবতীও নাকি স্বামীর আচরণে বিরক্ত হয়ে বহুগমনের পথ বেছে নিয়েছিলেন। রমেন্দ্র নারায়ণের ব্যক্তিগত চিকিৎসক আশুতোষ দাশগুপ্তের সঙ্গে রানী বিভাবতীর প্রণয় ছিল বলে দাবি করেন কোনো ইতিহাসবিদ। 1907 সালে রাজমাতা রানী বিলাসমণির মৃত্যুর হলে ভাওয়াল রাজ পরিবারে প্রাসাদ ষড়যন্ত্রের বীজ বপন হয়। মেজকুমারের রোগ দেহে বাড়তে থাকলে সবাই বুঝতে পারেন ঢাকার চিকিৎসকরা রোগের নিদান দিতে পারছেন না, এই জন্য শীঘ্রই কলকাতায় যাওয়া চাই। রাজমাতার মৃত্যুর পরপরই 1908 সালে রানী বিভাবতীর ভাই সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভাওয়াল রাজবাড়িতে প্রবেশ করেন। সত্যেন্দ্রনাথ রাজবাড়িতে এসেছিলেন শিলংয়ে ডিপুটির চাকরি নেবেন বলে, কিন্তু জমিদারি পরিচালনায় কুমারদের দুর্বলতা দেখে জেকে বসেন রাজবাড়িতে। রাজবাড়িতে রানী বিভাবতীর চেয়ে বেশি প্রতাপে চলতেন তিনি। মেজকুমারকে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যারা সঙ্গে গিয়েছিলেন তাদের মাঝে সত্যেন্দ্রনাথ ছিলেন। 1909 সালে এপ্রিলে রমেন্দ্র নারায়ণের শরীর ভেঙে পড়ল ভীষণভাবে। ব্যক্তিগত চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত তাকে পরামর্শ দিলেন দার্জিলিংয়ে গিয়ে হাওয়া বদল করে আসতে, তাতে যদি কিছু হয় সেখানে বনবাজারে শিকারও করা যাবে, এরকম লোভ দেখানো হলো রমেন্দ্র নারায়ণকে। দলবল নিয়ে দার্জিলিংয়ে যাত্রা করলেন ভাওয়াল এস্টেটের মেজকুমার রমেন্দ্র নারায়ণ। সঙ্গে আরও ছিলেন রানী বিভাবতী, তার ভাই সত্যেন্দ্রনাথ, চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত সহ আরও প্রায় 20 জন। যাত্রা শুরুর 2 দিন পর দার্জিলিংয়ে পৌঁছালেন তারা। দার্জিলিংয়ে গিয়ে শারীরিক অবস্থার আরও অবনতি হলো রমেন্দ্র নারায়ণের। সেখান থেকে প্রতিদিন ভাওয়াল এস্টেটের জমিদার বাড়িতে মেজকুমারের শারীরিক অবস্থার কথা জানিয়ে টেলিগ্রাম পাঠানো হতো। প্রথম টেলিগ্রামে তার 99 ডিগ্রি জ্বর, পরের টেলিগ্রামে তার জ্বর বৃদ্ধি, পেটে যন্ত্রণা, দার্জিলিং সিভিল সার্জন দেখে গেছেন ইত্যাদি খবর আসতে থাকে। মে মাসের 5 তারিখের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। মেজকুমার রমেন্দ্র নারায়ণ অসুস্থ হয়ে পড়লে আশু ডাক্তার তাকে পেট ফাঁপার ওষুধ দিয়েছিলেন। তবে 6 মে 1909 সালে রাত 3টার দিকে মেজকুমার আবার অসুস্থ হয়ে পড়েন। মেজকুমারের অবস্থা দেখে আশু ডাক্তার সে রাতে আর ওষুধ দেননি, বরং পরের দিন সিভিল সার্জনের কাছে আরও ভালো চিকিৎসার জন্য অপেক্ষা করেন। স্ত্রী বিভাবতী যথাসম্ভব স্বামীর কাছে থাকতে চাইলেও তার ভাই সত্যেন্দ্রনাথ চিকিৎসকদের পরামর্শ মতো মেজকুমারকে আলাদা করে রাখেন। সিভিল সার্জন এক ধরনের মিক্সচার মেজকুমারকে খেতে দিয়েছিলেন। মেজকুমারের অবস্থা কখনো সখনো ভালোর দিকে গেলেও আসলে খারাপের দিকে এগোচ্ছিল। 8 মে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তার ক্যালভার্ট মেজকুমারের যন্ত্রণা দেখে মরফিয়া ইঞ্জেকশন দিতে চাইলেন, কিন্তু মেজকুমার রাজি হননি। অবশ্য বিকেলের দিকে মেজকুমার ইঞ্জেকশন নেন এবং এতে করে পেটের ব্যথা কমে যায়, কিন্তু একই সঙ্গে তিনি বেশ কয়েকবার বমি ও রক্ত মিশ্রিত পায়খানা করার কারণে ভয়াবহ রকমের দুর্বল হয়ে পড়েন।
রানী বিভাবতীর মামা একজন ডাক্তার নিয়ে আসেন, তার নাম বিবি সরকার। ডাক্তার মেজ কুমারের অবস্থা দেখে যান। তখন মেজ কুমারের অবস্থা বিশেষ ভালো নয়, গা শীতল হয়ে গেছে। ডাক্তার সরকার মেজ কুমারকে মৃত বলে ঘোষণা করে গিয়েছিলেন বলে জানা গেলেও স্ত্রী বিভাবতী সেটা পরবর্তীতে অস্বীকার করেন। এখানে একটি রহস্যের সৃষ্টি হয়। মেজ কুমার কখন মারা গিয়েছিলেন, সন্ধ্যায় নাকি মাঝরাতে? স্টপ অ্যাসাইড বাড়ির দারোয়ান সহ অনেকেই বলেছেন মেজ কুমার সন্ধ্যায় মারা গিয়েছিলেন, অথচ মেজরানী ও তার ভাই সতেন্দ্র সবসময় বলে এসেছেন মেজ কুমার মাঝরাতে মারা গিয়েছিলেন। মৃত্যুর কারণ হিসেবে দার্জিলিংয়ের সিভিল সার্জন গল ব্লাডারে পাথরের কথা উল্লেখ করেছিলেন। পরদিন 8ই মে দার্জিলিংয়ে মেজ কুমারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ভাওয়াল রাজার গল্পের মূল রহস্যটা শুরু হয় এখান থেকে। সেদিন প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছিল। মেজ কুমারের দেহটা শ্মশানের বাইরে রাখা ছিল, কাঠ কয়লা দিয়ে মুড়িয়ে। এর মধ্যে শুরু হয় শিলাবৃষ্টি। সবাই শরীর বাঁচাতে ঢুকে পড়েছিলেন চাতালের ভেতরে। প্রায় ঘণ্টাখানেক পর যখন বৃষ্টি থামল, তখন রমেন্দ্র নারায়ণের মৃতদেহটা খুঁজে পাওয়া গেল না আর। যে কয়জন ছিলেন সেখানে উপস্থিত তারা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে হাল ছেড়ে দিলেন। শ্মশানের শিয়াল কুকুরের মৃতদেহ নিয়ে গেছে ভেবে তারা চলে গেলেন শেষমেশ। 10ই মে সকালে মেজ কুমারের মৃত্যুর খবর টেলিগ্রাম করে সবাই দার্জিলিং ত্যাগ করে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা করেন। 11ই মে মাঝরাতে মেজরানী জয়দেবপুরের ফিরে আসেন। রাজবাড়িতে তখন শোকের ছায়া নেমে পড়ে। 18ই মে মেজ কুমারের শ্রাদ্ধ করা হয়েছিল। এ সময় গুজব ছড়িয়ে গেল মেজ কুমার রমেন্দ্র নারায়ণের মৃতদেহের শ্রাদ্ধ নাকি সঠিকভাবে হয়নি। কোনো মতে গুজব বেরিয়ে শ্রাদ্ধ করা হলেও গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। এদিকে হিসাবের গোলমাল। ভাওয়াল রাজ স্টেটের ম্যানেজার সেনের চাকরি তখন যায়। সতেন্দ্র তার বোনকে নিয়ে ম্যানেজার সেনের সঙ্গে পরামর্শ করে মিস্টার সেনের পরিবর্তে মিস্টার নিডহাম নামক এক নতুন ম্যানেজার নিয়োগ দিলে ষড়যন্ত্র আরও গভীরে ঠেকে। অবশ্য ষড়যন্ত্র ছাড়াই রাজবাড়ির কর্তৃত্ব নেওয়া হলো, কারণ 3 বছরের ব্যবধানে ছোট কুমার ও বড় কুমার মারা গেলে রাজবাড়ি একেবারে ফাঁকা হয়ে যায়। অন্যদিকে রানী বিভাবতী আর তার ভাই সতেন্দ্রনাথ জমিদার বাড়ি ছেড়ে চলে গেলেন কলকাতায়। রাজবাড়ির 3 রানী ছিলেন সন্তানহীনা এবং তারা সবাই কলকাতায় পাড়ি জমান। ভাওয়াল স্টেটের অবস্থা যতই দুর্বল হচ্ছিল, মেজ কুমার জীবিত আছেন এবং তিনি একদিন ফিরে আসবেন এই গুজব ততই শক্তিশালী হচ্ছিল। ফলে ব্রিটিশ সরকারের পুরো জমিদারি নিজেদের আয়ত্তে নিয়ে নিল একটা সময়। 12 বছর পরের একদিন, সাল 1921, যে মে মাসে রমেন্দ্র নারায়ণ মারা গিয়েছিলেন, সেই মাসেই ঢাকার ব্যাকল্যান্ড বাদ এলাকায় জটাধারী এক সুদর্শন সন্ন্যাসীর দেখা পাওয়া গেল। তার চেহারা অবিকল রমেন্দ্র নারায়ণের মতো। যারা রমেন্দ্র নারায়ণকে দেখেছে তারা ভূত দেখার মতো চমকে উঠল ওই সন্ন্যাসীকে দেখে। 1 কান 2 কান হয়ে খবরটা চারদিকে ছড়িয়ে পড়তে সময় লাগলো না খুব বেশি। ভাওয়াল স্টেটেও এই খবর পৌঁছে গেল খুব দ্রুত। কাশিমপুরের জমিদার অতুল প্রসাদ রায় চৌধুরী তাকে নিজ বাড়িতে নিয়ে এলেন। খবর শুনে দল বেঁধে তাকে দেখতে এলেন এলাকার মানুষ। মৃত্যুর 12 বছর পরে মেজ কুমার ফিরে এসেছেন, এ তো চারটিখানি কথা নয়। খবর দেওয়া হলো রমেন্দ্র নারায়ণের ছোট বোন জ্যোতির্ময়ী দেবীকে। শ্বশুরবাড়ি থেকে ছুটে এলেন তিনি। সন্ন্যাসীকে দেখেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন জ্যোতির্ময়ী। একদম অবিকল তার মেজ ভাইয়ের মতো দেখতে এই লোক। শুধু জটাধরা চুল বাদে পুরো অবয়বটাই যেন রমেন্দ্র নারায়ণের। খালি গায়ে সন্ন্যাসীকে ভালো করে পরখ করলেন জ্যোতির্ময়ী। শিকারে গিয়ে কয়েকবার আঘাত পেয়েছিলেন রমেন্দ্র নারায়ণ। এছাড়াও শরীরে ছিল জন্মদাগ। মিলিয়ে দেখা হলো সেগুলো, শতভাগ মিলে গেল সব। সন্ন্যাসীকে জিজ্ঞেস করা হলো তার আসল পরিচয়ের ব্যাপারে, কিন্তু তিনি বেশি কিছু বললেন না। শুধু জানালেন পরিবার ছেড়ে সন্ন্যাসব্রত গ্রহণ করেছেন তিনি। রমেন্দ্র নারায়ণ নামের কাউকে তিনি চিনতেন না বলে জানিয়ে দিলেন। কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করলেন না তার কথা। লোকের আগ্রহে বিরক্ত হয়ে সঙ্গী সাথীদের নিয়ে ঢাকা ছেড়ে
চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে চলে গেলেন সন্ন্যাসী। কিছুদিন সেখানে কাটিয়ে আবার ঢাকায় ফিরলেন তিনি। আবার মানুষজন ভিড় করতে লাগলো তাকে দেখতে। তার ফিরে আসার খবর পেয়ে জমিদার অতুল প্রসাদ রায়চৌধুরী আবার তাকে নিয়ে গেলেন নিজ বাড়িতে। কয়েক এলাকার জমিদারেরা মিলে বসলেন আলোচনায়। একটা কিছু সিদ্ধান্ত তো নিতেই হবে এই সন্ন্যাসীর ব্যাপারে। খবর এলো সন্ন্যাসী গিয়ে বসেছেন ভাওয়াল স্টেটের রাজবাড়ির সামনে। তাকে ঘিরে আছে উৎসুক জনতা। সম্ভবত তিনি ঠিক করেছেন নীরবতা ভেঙে এবার মুখ খুলবেন। শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। সন্ন্যাসী মনে করতে পারলেন তার দুধ মায়ের নাম, সেটা রাজপরিবারের বাইরে আর কেউই জানত না। রাজবাড়ির চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত ছিলেন সেখানে। তিনি তাকে জিজ্ঞেস করলেন দার্জিলিংয়ে আসলে কি হয়েছিল। প্রতিটি ঘটনার সঠিক জবাব দিয়ে গেলেন সেই সন্ন্যাসী। ইনিই যে মেজকুমার রমেন্দ্র নারায়ণ, সেটা নিয়ে কারো আর সন্দেহ রইল না। প্রমাণ যতই অকাট্য থাক, মেজকুমারকে মেনে নেওয়া গুটি কয়েক লোকের জন্য সম্ভব ছিল না। এদের মধ্যে অন্যতম ছিলেন রমেন্দ্র নারায়ণের স্ত্রী বিভাবতীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি। কারণ তিনি ইতিমধ্যেই মেজকুমারের জীবন বিমার 30,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়া মেজকুমারের স্ত্রী হিসেবে বিভাবতী জমিদারির পক্ষ থেকে বাৎসরিক লক্ষাধিক টাকার যে ভাতা পেতেন তার পুরোটাই গ্রহণ করতেন সত্যেন্দ্রনাথ ব্যানার্জি। তাই মেজকুমারের ফেরা সত্যেন্দ্রনাথের জন্য ছিল অশনি সংকেত।